একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে। দর্শক, মানুষের তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই জাতীয় স্বার্থেই অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি আমি আপনাদের সঙ্গে আছি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, বেশ কয়েকদিন ধরে ধর্ষণ, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনাগুলো গণমাধ্যমের শিরোনাম হচ্ছে, এবং সেই খবরগুলো যখন সংগ্রহ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো নিয়ে পাল্লা দিয়ে ছড়াচ্ছে গুজব। আর এসব মিথ্যা তথ্য ছড়ানোর জন্য নকল করা হচ্ছে জনপ্রিয় গণমাধ্যমের ফটোকার্ডগুলো। দেখা যাচ্ছে একই পেজ থেকে ধারাবাহিকভাবে এই গুজব ছড়ানো হচ্ছে। আমরা আজ বাছাই করে তেমন 5টি সংবেদনশীল অপতথ্যের ফ্যাক্ট চেক আমরা করেছি। চলুন শুরুতে সেটা দেখে নিই। রাতে ডাকাতি আর ছিনতাইয়ের ঘটনা যেমন ঘটেছে, গুজবও ছড়িয়েছে সমান্তরালে। এই যেমন বার্তা24.com-এর লোগো আর ডিজাইন ব্যবহার করে এই ছবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে। ক্যাপশনে লেখা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে সাংবাদিক জসিম। তবে বিষয়টি যে অপতথ্য সেটা নিশ্চিত করে খোদ বার্তা24.com কর্তৃপক্ষ। তারা জানায় এমন কোনো সংবাদ বা ফটোকার্ড তারা প্রকাশ করেনি। বিভ্রান্তি এড়াতে নিজেদের ওয়েবসাইট এবং ভেরিফাইড পেজের সঙ্গে থাকার আহ্বান জানায় প্রতিষ্ঠানটি। ওদিকে বিভিন্ন ফেসবুক পেজ থেকে ছবিটি শেয়ার করা হচ্ছে। ক্যাপশনে দাবি করা হচ্ছে যে কমলাপুর রেলওয়ের ফুটওভার ব্রিজের নিচে কয়েকজন ছিনতাইকারী এক নারীর চেইন ছিনতাই করছে। এই খবরের শত শত শেয়ারও হয়েছে। তবে আসল তথ্যটি তুলে আনলো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ। তাদের অনুসন্ধানে জানা গেল খবরটি আজকের নয়, প্রায় 4 বছর আগের 2021 সালের অক্টোবরের ঘটনা, যেটা আজকের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। হাতিয়া টিভি, বাসুদেব সাহা, জয়নুল কবির ইত্যাদি নামের নানা ফেসবুক পেজ থেকে ছবিটি শেয়ার করে দাবি করা হয় ধানমন্ডি 32-এ প্রকাশ্যে আওয়ামী লীগ নেত্রীকে গণধর্ষণ। খবরটি যে মিথ্যা সেটা নিশ্চিত করে রিউমার স্ক্যানার টিম। তাদের অনুসন্ধানে জানা যায় ধানমন্ডি 32 নম্বরে গণধর্ষণের ঘটনা ঘটেনি। মূলত গত 6 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চলাকালে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে একদল লোক ওই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সেই ঘটনাকেই ধর্ষণের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। সম্প্রতি 18 জন মিলে সংঘবদ্ধ ধর্ষণ শেষে গাছের সাথে বেঁধে এক নারীকে হত্যা করা হয়েছে, এই দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফ্যাক্ট ওয়াচ এবং রিউমার স্ক্যানার তারা জানায় এটাও মিথ্যা তথ্য। প্রকৃতপক্ষে গত বছরের মার্চের ঘটনা এটি। মৌলভীবাজারের কুলাউড়ায় এক নারীকে তার প্রাক্তন স্বামী ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। সেই ভিডিওটি সংঘবদ্ধ ধর্ষণ বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ওদিকে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহ গ্রেফতার, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে জানা যায় ভিডিওটি 2022 সালে। সে সময়ের এই সংবাদ প্রতিবেদনের ভিডিওটি সাম্প্রতিক বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আজ 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক করেছি আমরা। দেখা গেল সবচেয়ে বেশি অপতথ্য ছড়াচ্ছে ধর্ষণ, ডাকাতির মতন সামাজিক অপরাধকে ঘিরে। এছাড়া রাজনৈতিক এবং ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করেও ছড়িয়ে দেওয়া হচ্ছে গুজব। রাকিব হাসান, ৭১। দর্শক, ঠিক এমনই অজস্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট আমাদের চোখে পড়েছে, যেগুলো চূড়ান্ত অর্থেই গুজব ছড়াচ্ছে, এবং সেখান থেকে সবচেয়ে সংবেদনশীল কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছে। এবং যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এই তথ্যগুলো যাচাই করছে তাদেরই একজন আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা বিশ্লেষণও শুনতে চাই। যুক্ত হচ্ছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ও রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম, এবং আছেন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি, এবং জনাব শফিকুল ইসলাম আপনার কাছে আসবো। তার আগে আমরা একটু ফ্যাক্ট চেকিং এর অভিজ্ঞতাটা শুনে আসতে চাই। জনাব রেদওয়ানুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আসলে ফ্যাক্ট চেকিং এর ক্ষেত্রে আপনারা আসলে অপতথ্যের বিরুদ্ধে যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন। যেটা আসলে জানতে চাই, আমরা গেল কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে যখন কোনো অপতথ্যের ফ্যাক্ট চেক করা হচ্ছে এবং যেই সোর্স থেকে অপতথ্যটি এসছে সেটা যদি কোনো ফেসবুক পেজ হয়ে থাকে বা অন্য কোনো সোশ্যাল পেজ হয়ে থাকে, ওই জায়গা থেকে এর আগেও ধারাবাহিকভাবে কিন্তু এসেছিল এই জাতীয় অপতথ্যগুলো। তাহলে আমরা শুধুমাত্র ফ্যাক্ট চেক করে এই অপতথ্যটাকে সামনে আনছি, সঠিক তথ্যটাকে তুলে ধরছি, কিন্তু ওই পেজটার বিরুদ্ধে আসলে কোনো কোনো স্টেপ নেওয়া যায় কিনা যাতে করে বন্ধটা করা যায়। পাশাপাশি আসলে যারা এই কাজগুলো করছে তাদের ক্ষেত্রে আসলে আন্তর্জাতিকভাবে কোন ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে, আপনাদের অভিজ্ঞতা আসলে কি বলে? ধন্যবাদ। আসলে
এই বিষয়টা যদি বলতে হয় মানে ওই পেজগুলোর বিরুদ্ধে বা অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা, এটা যদি বলতে হয়, এর আগে হচ্ছে আমরা যারা ফেসবুকের সঙ্গে বা মেটার থার্ড পার্টি পার্টনার হিসেবে ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করছি, তাদের কাজগুলো একটু বোঝাটা জরুরি। এক্ষেত্রে আমরা যেটা করি, যখনই কোনো অ্যাকাউন্ট থেকে বা কোনো ফেসবুক পেজ থেকে কোনো গুজব ছড়ায়, আমরা হচ্ছে সেটা একটা আর্টিকেল হিসেবে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করি। পাবলিশ করার পরে সেটা আমরা ফেসবুকে সাবমিট করি। তো তারপরে হচ্ছে ফেসবুকের কিছু নিজস্ব রেটিং ব্যবস্থা আছে, যেমন মিথ্যা, বিকৃত, বিভ্রান্তিকর, এই ধরনের কিছু আমরা আমরা মানে স্টোরিটা আসলে কি, এটা কি মিথ্যা, এটা কি সত্য, বা এটা কি বিভ্রান্তিকর, এই ধরনের আমরা একটা রেটিং দিয়ে দেওয়ার পরে হচ্ছে ফেসবুকের যে নিজস্ব টেকনোলজি বা নিজস্ব পদ্ধতি আছে, সে অনুযায়ী হচ্ছে ফেসবুক সে পোস্টগুলোকে হচ্ছে রেটিং করে দেয় বা হচ্ছে লেভেল করে দেয়, যে সেটা একটি গুজব তথ্য বা এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য, এটা একটা বিভ্রান্তিকর তথ্য, এই ধরনের একটা লেভেল করে দেয়। এর ফলে যেটা হয় যে ওই অ্যাকাউন্টগুলো হচ্ছে বা যে পেজগুলো ক্রমাগত এই ধরনের লেভেলিং এর শিকার হয় বা লেভেলিং এ পড়ে যায়, সেই পেজগুলো রিচ অটোমেটিক কমে যায়। এটা হচ্ছে ফ্যাক্ট চেকারদের পক্ষ থেকে হচ্ছে আমরা এই কাজটুকুই করতে পারি যে কোনো যে অ্যাকাউন্টস গুলো থেকে বা যে পেজগুলো থেকে ক্রমাগত গুজব ছড়াচ্ছে বা ভুল বিকৃত তথ্য শেয়ার করা হচ্ছে, আমরা সেগুলোকে হচ্ছে রেটিং করে দিই বা হচ্ছে একটা লেভেলিং করে দেওয়ার মানে লেভেলিং করে দিতে পারি, বা যেটা হচ্ছে ফেসবুক করে দেয় বা আমরা হচ্ছে ফেসবুককে সাপোর্টটা দিই, ফেসবুক হচ্ছে সেই লেভেলিংটা করে দেয়। এটা হচ্ছে ফ্যাক্ট চেকারদের পক্ষ থেকে কাজ। আর দেশের ক্ষেত্রে বা দেশে আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আছে বা বা প্রযুক্তি নিয়ে যারা কাজ করে তার সরকার আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে এই বিষয়গুলো হয়তো ফেসবুকের সাথে ডিল করার বা দেশে যে বিদ্যমান আইন আছে সে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে আর কি। আর ইন্টারন্যাশনালি যদি যেতে হয়, সেটাও সরকারের মাধ্যমেই যেতে হবে। আসলে আমাদের ফ্যাক্ট চেকিং বা যারা আমরা ফ্যাক্ট চেকার আছে, আমাদের আসলে কাজটা হচ্ছে কেবল সত্যটাকে হচ্ছে তুলে আনা বা গুজবটাকে ডিবাঙ্ক করে একটা আর্টিকেল পাবলিশ করা, তারপর হচ্ছে সেটা ফেসবুকে পৌঁছে দেওয়া, বাদ বাকি কাজটা আসলে ফেসবুকই করে থাকে আর কি। চমৎকার, এবং সেই কাজটা আপনারা করছেন এবং সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং রিদানুল ইসলাম, নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে কথা হবে এবং আরও নতুন নতুন অপতথ্যের বিরুদ্ধে সঠিক তথ্য নিয়ে নিশ্চয়ই আপনারা হাজির হবেন, সেই প্রত্যাশা থাকলো। আমরা কথা বলতে চাই ডক্টর শফিকুল ইসলাম আপনার সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি যে অপতথ্যগুলো প্রতিদিন ছড়াচ্ছে এবং সেই অপতথ্যগুলো নিয়ে যখন আমরা আলোচনা করছি, আমরা কথা বলছি, তখন আসলে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কতটা ঝুঁকি তৈরি করছে সেগুলোও আমরা নানামুখী বাস্তবতায় তুলে ধরতে পারছি। কিন্তু মুশকিল হচ্ছে এই অপতথ্যের পথগুলো আসলে বন্ধ করা যাচ্ছে না। আপনার পর্যবেক্ষণ জানতে চাই এবং পথগুলো বন্ধ করার কি কি সুযোগ থাকতে পারে সেটা একটু ধারণা আমাদেরকে দেবেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই ফেক নিউজ সম্পর্কিত দুটি একাডেমিক কনসেপ্ট সম্পর্কে বলতে চাচ্ছি। একটি হচ্ছে মিস ইনফরমেশন আর একটি হচ্ছে ডিসইনফরমেশন। মিস ইনফরমেশন হচ্ছে যখন অনিচ্ছাকৃতভাবে কোনো মিথ্যা তথ্য বা ফেক নিউজ পরিবেশন করা হয়, আর ডিসইনফরমেশন হচ্ছে যে পরিকল্পিতভাবে বা ইচ্ছাকৃতভাবে কোনো উদ্দেশ্য সাধনের জন্য ভুল তথ্য পরিবেশন করা হয়। আমরা সম্প্রতি যে তথ্যগুলো দেখছি সেগুলো আসলে সুপরিকল্পিতভাবে সমাজে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্যই এই তথ্যগুলো ছড়ানো হচ্ছে, সেটা ডিসইনফরমেশনের সাথে সম্পর্কিত। এবং এই তথ্যগুলো সমাজে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে, ভুল ধারণা তৈরি করছে, সমাজে অস্থিরতা তৈরি করছে, মাঝে মাঝে এটা সমাজের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি করছে। আরও একটু যদি আমি বিস্তারিত বলতে চাই, যে একটা ফলস ন্যারেটিভ তৈরি করছে। আমরা দেখি যে জুলাই বিপ্লব এর পরে আমাদের এই একটি প্রতিবেশী দেশ এবং কিছু সোশ্যাল মিডিয়া মানে বাংলাদেশ সম্পর্কে মানে ভুল তথ্য পরিবেশন করছে। প্রায় আমাদের প্রতিবেশী দেশের প্রায় 72টি মিডিয়া আউটলেট এই ভুল তথ্যগুলো পরিবেশন করছিল। তারা চেয়েছিল বাংলাদেশ সম্পর্কে একটা ফলস ন্যারেটিভ তৈরি করতে সারা বিশ্ববাসীর কাছে। এবং আমি সাধুবাদ দিতে চাই আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনগুলোকে, বিশেষ করে রিউমার স্ক্যানার অর্গানাইজেশনগুলোকে, যে তারা
এগুলোকে ভুল প্রমাণ করেছে এবং বিশ্ববাসীর কাছে এটা তুলে ধরেছে এবং বিশ্ববাসী বুঝতে পেরেছে যে বাংলাদেশ হ্যাঁ, কিন্তু এত বেশি অপতথ্য খুব সামান্যরই আসলে ফ্যাক্ট চেক করা যাচ্ছে এবং ফ্যাক্ট চেকাররা রীতিমতো ক্লান্ত হয়ে যাচ্ছে। আপনি ছোট করে যদি 1 মিনিটের মধ্যে একটা সমাধান আমাদেরকে একটু বলতেন, এক্ষেত্রে কি করণীয়? আমি মনে করি যে যারা যেসব সোশ্যাল মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে সেগুলোর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার। তাদেরকে গ্রেপ্তার করা, তাদের সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ করে দেওয়া এবং বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক যারা ব্যবহার করে এইসব ভুল তথ্য ছড়াচ্ছে, ফেসবুকের কাছে আমরা অভিযোগ করতে পারি এবং লিখতে পারি তাদের ইয়াগুলো বন্ধ করে দেওয়ার জন্য। এবং এছাড়া আমরা মনে করি যে এগুলো সম্পর্কে আমাদের মিডিয়াগুলোকে সোচ্চার হওয়া উচিত এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আমাদের এই সম্পর্কে তথ্য পরিবেশন করা উচিত এবং এই ব্যাপারে একটা প্রচারণা চালানো উচিত যে এরকম এই ধরনের নিউজ হচ্ছে। আর আমাদের ফেক নিউজ স্ক্যানাররা তো ভূমিকা পালন করছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ যে আসলে এই স্বল্প সময়ের মধ্যে বেশ কটি পয়েন্ট বললেন। আমরা আসলে প্রতিটা পর্বেই একটি করে পয়েন্ট নিয়েই আসলে দর্শকদের এই আয়োজনটা শেষ করতে চাই, যাতে করে স্বাভাবিকভাবে চর্চার মধ্যে এটা আসতে পারে। অনেক ধন্যবাদ। আমাদের অতিথিরা ছিলেন এবং দর্শক আপনারা আছেন ফ্যাক্ট চেক ৭৯-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, এবং রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়। এবং আপনারা যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটি একটা স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন এবং মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এখানে, অথবা ফেসবুকেও যুক্ত হতে পারেন, সেখানেও জানাতে পারেন www.facebook/fake-news-scanner এখানে, এবং আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদেরকে জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।